বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, এবং যেখানে অনেক ছাত্রছাত্রী মারা গেছে। এরপরে অনেক সহিংসতা হয়েছে, অরাজকতা হয়েছে। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু একজন ছাত্র একটা মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করেছে। ওই ছাত্র বলেছে, এই দেশে আর থাকবো না। কত দুঃখে একজন ছাত্র এ ধরনের মন্তব্য করতে পারে সেটা সহজে অনুমেয়। এটা শুধু আমি মনে করি ওই ছাত্রের না, এটা শত শত হাজার হাজার বাংলাদেশের বর্তমান ছাত্রের একই অবস্থা, তাদের একই মনের অনুভূতি। শুধুমাত্র যে ছাত্র ছাত্রীদের এই অনুভূতি তা না, তাদের পিতামাতা এবং গার্জিয়ানদেরও একই অনুভূতি। বাংলাদেশে এখন পড়াশোনা করার মতো কিংবা থাকার মতো সেরকম নিরাপদ পরিবেশ অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না, এবং আমার মতো অনেকে এটা মনে করেন, যে কারণে তারা এখন বিদেশে পড়াশোনা করার জন্য মরিয়া হয়ে উঠছেন এবং সবাই চেষ্টা করছেন বাইরে পড়াশোনা করার জন্য। পশ্চিমা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আসছে, তন্মধ্যে কানাডা অন্যতম। এবং কানাডাতে স্টুডেন্টদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, আমি মনে করি না যে বিশ্বের অন্যান্য দেশে সেই ধরনের সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা বলতে শুধুমাত্র যে শিক্ষার্থী হিসেবে এখানে থাকা বা পড়াশোনা করা তা না, এরপরে তার ক্যারিয়ার, তার এখানকার লাইফ শুরু করা, নতুন করে সেটেল করা, সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের জন্য যে অনুকূল পরিবেশ কানাডায় বিদ্যমান, পৃথিবীর কোথাও এখনও সেটা নেই। এবং শুধু তাই না, ফর এ কোয়ালিটি লাইফ অ্যান্ড এ বেটার লাইফ ইউ শুড কাম টু কানাডা। কানাডায় পড়াশোনা করার পরে এখানে থাকার যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা অনুকূল পরিবেশ। বিশেষ করে এসডিএস যে একটা সিস্টেমে আগে স্টুডেন্ট এখানে আসতো, সেই এসডিএস প্রথা তুলে দেওয়া হয়েছে। এসডিএস সুবিধাটা বিশ্বের 14টা দেশ মাত্র পাইত, তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ভারত এই সুবিধা পেত। এশিয়ার আরও কয়েকটা দেশ, ফিলিপাইন, ভিয়েতনাম সহ কয়েকটা দেশ পেত। বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল না। তো কাজে ওই সমস্ত দেশের ছাত্রছাত্রীরা যেভাবে এখানে পড়তে আসতো, বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেই সুযোগটা পেত না। কিন্তু এই এসডিএস 2024 শেষ নভেম্বর এটা তুলে দেওয়া হয়েছে। এরপর থেকে এখন কোনো দেশের জন্য কোনো কোটা নাই, কাজে সবারই এখন সমান অ্যাক্সেস। তো বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুবিধাটা নিতে পারে, কারণ অন্যান্য দেশে সমান কাতারে চলে আসছে। তো এটা একটা প্লাস পয়েন্ট বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, যেহেতু এই ধরনের কোটার সম্মুখীন হতে হবে না, অন্যদের সাথে কম্পিট করতে হবে না এই কোটার জন্য। কানাডা যেহেতু বিভিন্ন পথ খোলা রেখেছে, পৃথিবীর সব দেশ থেকে এখানে মানুষ আসার, থাকার, সেটেল করার বিভিন্নভাবে। তো সেই সব বিভিন্ন বিষয়গুলো আপনি যে ক্যাটাগরি হয়ে থাকেন সেগুলো আপনারা স্টাডি করবেন। কিন্তু আমি বলবো, যেসব স্টুডেন্ট, বিশেষ করে ইয়াং এজের স্টুডেন্ট, তারা এখানে স্টাডি করে সেটেল হতে চান কোনো একটা ডিগ্রি নিয়ে, আমি মনে করি তাদের জন্য কানাডা ইজ দ্য বেস্ট। এখনও পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে কানাডা স্টুডেন্টদের জন্য। আপনি যদি মনে করেন যে কানাডা ইমিগ্রেশনের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, আপনারা জানেন বিভিন্ন প্রোগ্রাম আছে, সেগুলোতে আপনি এলিজিবল না, ওগুলোতে করতে পারছেন না, আপনার কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, তাহলে স্টুডেন্ট ভিসা যেটাকে মানুষ বলে, এটা হচ্ছে স্টাডি পারমিট, সেই স্টাডি পারমিট নিয়ে এসে এখানে আপনি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং পিআর হওয়ার পর আপনি অটোমেটিক্যালি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কানাডিয়ান সিটিজেন হয়ে গেলেন। এক্ষেত্রে স্টাডি পারমিটের যে সমস্ত কানাডিয়ান গভর্নমেন্ট কিছু রেগুলেশনস বা শর্ত দিয়েছে, কন্ডিশন আছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। কারণ আপনি যখন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে দেখবেন কিছু কন্ডিশন দেওয়া থাকে। তো সবাই এগুলো পড়ে না বলে পরে এসে এখানে বিগড়ে যায়। তো এগুলো ভালো মতো পড়বেন, কী কী লেখা আছে এখানে, কন্ডিশনসগুলো, এগুলো যদি আপনি ফিল আপ করে থাকেন, ইউ আর ওকে। এখন কানাডা গভর্নমেন্ট, আপনারা জানেন, প্রত্যেক বছর এগুলো চেঞ্জ করে। লেটেস্ট যেটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে যে 1 বছরের যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন, এখানে মনে করেন আপনি ডিগ্রিটা শেষ করলেন বাংলাদেশে, গ্র্যাজুয়েশন, মাস্টার্স প্রোগ্রামের জন্য এখানে আসলেন 1 বছর, এরপর আপনি 1 বছর মাস্টার্স শেষ করার পরে এখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে বলে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট। এটা আপনি নিলেন, এটা নেওয়ার পরে এটাতে কাজ করে এবং এটা শেষ করার পরে পিআর হওয়ার জন্য যে সমস্ত কন্ডিশনগুলো আছে সেগুলো ফিল আপ করলে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটা জিনিস বলে রাখি, সবাই মনে করেন যে একটা ধাপ পেরোলে মনে আমি আরেকটা ধাপে চলে যাব, কিন্তু আপনাকে যখন ওই মনে করেন যে পিজিডাব্লিউপির জন্য আপনি অ্যাপ্লাই করলেন, সেখানে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশনগুলো সবাই পড়েন না বলে আসলে পরে সমস্যা হয়। সেখানে লেখা আছে যে কীভাবে আপনাকে থাকতে পারবেন, কতদিনে এই ওয়ার্ক পারমিটটা দেওয়া হচ্ছে, এটা কিভাবে রিনিউ করবেন, এক্সটেন্ড করবেন, এটার পরে আপনি পিআর হতে চাইলে কি করবেন, এগুলো। আরেকটা প্রোগ্রাম আছে স্টুডেন্টদের জন্য, 1.5 বছরের যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন আপনি,
সেখানে আপনি স্পাউস সহ এখানে আসতে পারবেন, অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামী নিয়ে এখানে আসতে পারবেন। তাহলে দুইজনই আপনারা ওয়ার্ক পারমিট পাবেন এবং এটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটে দুইজনেই কাজ করতে পারবেন এবং আপনাদের যে এক্সপেরিয়েন্সটা কাজে লাগাতে পারবেন। পরবর্তীতে এখানে পিআরের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পিআর হওয়ার পরে এখানে সেটেল হতে পারবেন। তবে যত সহজে আমি বলছি তত সহজ না, জিনিসটা একটু কঠিন। কিন্তু আপনি যদি তাদের যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো মেনে আপনি কাজ করতে থাকেন এবং সেই কন্ডিশনগুলো ফিল আপ করেন, তাহলে আপনি পিআর হওয়ার জন্য যোগ্য হবেন। তো এটা যে এমন না, অসাধ্য কিছু না। এগুলা অনেক ইন্ডিয়ানরা আমি দেখেছি এখানে অনেকে স্ট্রাগল করে আছে, থেকে যাচ্ছে, কিন্তু অনেকে চলে যাচ্ছে, এটাও ঠিক। কিন্তু যারা এই সমস্ত কন্ডিশনগুলো ফিল আপ করছে না বা এগুলোর প্রতি উদাস, তারা অ্যাকচুয়ালি অযোগ্য বা ইনএলিজিবল হচ্ছে। তো আপনি যদি এটার পিছনে লেগে থাকেন তাহলে আমি মনে করি আপনি সাকসেসফুল হবেন এবং অনেকে হচ্ছে। কানাডার যে মূল ইমিগ্রেশন প্রোগ্রামগুলো আছে অন্যান্যদের জন্য, যেমন সেখানে সিইসি প্রোগ্রাম আছে, কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, আপনি তখন ওই সিইসির কাজে ইনভলভ হতে পারেন এবং সিইসির আপনি কাজে ইনভলভ হওয়ার 1 বছরের মাথায় আপনি কিন্তু পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কাজে স্টেপ একটার পর একটা আছে, আপনি যদি সেগুলো দেখেন, ভালোভাবে স্টাডি করেন, ভালোভাবে গবেষণা করেন, আপনি অবশ্যই এক্ষেত্রে সাকসেসফুল হবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।